ম্যানচেস্টার ইউনাইটেড এই নামটার সঙ্গেই এমনভাবে কামব্যাক, ম্যাজিক এই শব্দগুলো সিনোনিমাস হয়ে গেছে যে যখনই ক্লাবে একটা এরকম টাইপের চেঞ্জ ঘটে, এটা গতবার রুবেন অ্যামোরিম চলে যাওয়ার পর মাইকেল ক্যারিক এলেন এবং সমগ্র ক্লাবটাকে যেন একটা জাদুকাঠির পরশ ছুঁয়ে রীতিমতো রিসার্জেন্স ঘটিয়ে তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করালেন। যে প্রত্যেকটা মুহূর্তকেই ম্যাজিক বলেই অভিহিত করতে ইচ্ছে করে এবং সমর্থকরা এটাই ভাবেন এই ম্যাজিকের যেন কোনো শেষ না হয়। তবে একটা সমগ্র সিজন সেখানে দাঁড়িয়ে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলার প্রেশার, তাও ইউরোপের এই নতুন ফরম্যাটে যেখানে আপনাকে এতগুলো এক্সট্রা ম্যাচ খেলতে হয়, ইউনাইটেড কি সত্যিই পারবে বা ক্যারিক কি সত্যিই পারবেন যে সেই জাদুকাঠির পরশটাকে সমগ্র সিজন ওল্ড ট্রাফোর্ডের উপর ছুঁয়ে রাখতে? আমরা আলোচনা করব সবকিছু নিয়ে। আপনারা দেখছেন সোহম টক্স ফুটবল এবং আপনাদের সাথে আমি আপনাদের বন্ধু সোহম। তো ইউনাইটেডের টিমটার দিকে তাকিয়ে যে কথাটা আমার সর্বপ্রথম বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে টিমটার যে স্কোয়াড ডেপ জিনিসটা অতি অবশ্যই এখনকার দিনের প্রত্যেকটা টপ লেভেল ক্লাবেরই আর কি থাকতে হয়, যারা আর কি একসঙ্গে এতগুলো টুর্নামেন্টে কম্পিট করছে। তো সেখানে দাঁড়িয়ে আমি এই স্কোয়াড ডেপটার দিকে তাকিয়ে কিন্তু খুব একটা কনফিডেন্স খুঁজে পাচ্ছি না। কারণ অপশান যে নেই তা নয়, কিন্তু যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশেরই একটা লং টার্ম ইনজুরি কনসার্ন চলছে, বা তাদেরকে আমরা বিগত সিজনগুলোতেও দেখেছি তাদের বডি একটা 38টা ম্যাচের প্রিমিয়ার লিগে খেলার ধকলটা সাস্টেন করতে পারে না। বিগত 3 বছর যেহেতু ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগের বাইরে ছিল, তাই জন্য ইউরোপের সঙ্গে যেহেতু খুব একটা তাল্লুকাত থাকেনি, সেখানেও আমরা দেখেছি যে শুধুমাত্র ডোমেস্টিক কম্পিটিশনগুলো খেলতে গিয়েই কতটা ইনজুরি প্রবলেমে ক্লাবটা সাফার করেছে। এই যে ম্যাথিয়াস ডিলিটের একটা ইনজুরি, যেটা প্রথমত বলা হয়েছিল যে খুবই ছোট একটা ইনজুরি, বাট এমনই ইনজুরি হলো যে গত বছর সেই নভেম্বর মাসের পর থেকে তাকে আমরা এখনো অব্দি আর মাঠে দেখতে পেলাম না। এছাড়াও টাইম টু টাইম অন্যান্য খেলোয়াড়রা ওটা লেনি ইয়েরও ফিট থেকে গোটা সিজন কমপ্লিট করতে পারেননি। সেস্কো চোট পেয়েছেন কোনো না কোনো টাইমে। ম্যাসন মাউন্ট ইউনাইটেডে আসার পর থেকে ইনজোর্ড থেকেছেন। লুক শ সবসময় কথাটা বলা যায় না যে গ্যারেন্টি দিয়ে তিনি 38টা ম্যাচ শেষ করতে পারবেন। মাঝখানে টাইরেল ম্যালেশিয়াকে নিয়ে এসে কি পরিস্থিতি হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি। তো এই সমস্ত সিচুয়েশনগুলোকে মাথায় রেখে আমাকে এই কথাটা কিন্তু বলতেই হয় যে প্লেয়ার হয়তো প্রচুর আছে টিমটার মধ্যে, তবে আমি একটু সন্দিহান যে তারা আদৌ সাস্টেনেবল হবে কিনা। এখানে দাঁড়িয়ে ইউনাইটেডের যে জিনিসটায় সব থেকে বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল বা এখনো উচিত, উইন্ডোর আর 2 সপ্তাহ বাকি, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েও যে কয়েকটা ভালো ট্রান্সফার করে অ্যাটলিস্ট এই পজিশনগুলোকে আমি স্ট্রেংথেন করার চেষ্টা করি। যে পজিশনগুলোয় আমি দেখতে পাচ্ছি যে আমার ইনজুরি কনসার্নটা বড্ড বেশি রয়েছে। দুটো ট্রান্সফার তারা যেটা সিকিউর করেছে, দুটোই খুব ভালো ট্রান্সফার সেন্ট্রাল মিডফিল্ডে। একটা অবশ্যই প্রিমিয়ার লিগের একজন ভেটারেন বহুযুদ্ধের নায়ক ইউরি টিলেম্যান্স, যিনি বিগত টাইমসে লেস্টার সিটি বলুন বা অ্যাস্টন ভিলার হয়েই বলুন খুব সুন্দর একটা কম্ব্যাটিভ বক্স টু বক্স টাইপের খেলার আর কি উদাহরণ দিয়েছেন। এবং এছাড়াও চেলসি থেকে ইয়ংস্টার আন্দ্রে স্যান্তোসকে নেওয়া হয়েছে, যে আন্দ্রে স্যান্তোস গত বছর যে কটা ম্যাচে তিনি চেলসির হয়ে চান্স পেয়েছেন, নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন, স্পেশালি ওই ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনটাতে। যেহেতু ক্যাসেমিরো এবছর ইউনাইটেড থেকে বেরিয়ে গেছেন, যে ক্যাসেমিরো গত বছর আমি মনে করি যে এই যে ইউনাইটেড ফাইনালি সেকেন্ড হাফে ক্যারিকের আন্ডারে রিসার্জেন্সটা পেয়ে টপ 4 পেলো, তার পেছনে অন্যতম বড় স্থপতি তিনি ছিলেন, যে মাঝমাঠে তার খেলাটার জন্যই কিন্তু ইউনাইটেড সেই জায়গাটা পেয়েছিল। তো তার অভাবটা পূরণ করার জন্য যদি টিএলএমএন্স এবং আন্দ্রে স্যান্তোসের মতো দুজন প্লেয়ারকে নেওয়া হয়, একজন যার সেই চূড়ান্ত এক্সপিরিয়েন্সটা রয়েছে এবং আরেকজন যিনি ইউথ, যাকে পোটেনশিয়ালি ডেভেলপ করলে অনেক বছর ইউনাইটেডকে সার্ভিস দিতে পারেন, তো সেই জায়গাটায় আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় ইউনাইটেড ভালো সাইনিং করেছে। তবে আর অন্য কিছু পজিশন, যে পজিশনগুলোর দিকে তাকিয়ে আমার মনে হয় যে ইউনাইটেডের একটু অ্যাড্রেস করা উচিত ছিল, তার মধ্যে একটা আমি মনে করি অতি অবশ্যই সেন্টার ব্যাকের জায়গাটা। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমি বললাম যে ডিলিটের চোট, লেনি ইয়েরও ফিট থাকতে পারেন না অধিকাংশ টাইমটাতেই। এডেন হেভেন একজন ইয়ংস্টার যিনি উঠে আসছেন, তিনি নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, খুবই ভালো কথা। তবে একটা ইয়ংস্টারের কাছ থেকে ডেফিনেটলি আপনি সেই স্টেবিলিটির ভরসাটা করতে পারেন না, যেটা আপনি একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাছ থেকে করেন। তো সেখানে দাঁড়িয়ে ইউনাইটেডের মোটামুটি যে ব্যাকলাইনটার দিকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি, যে বাঁ দিক দিয়ে শ, ডান দিক দিয়ে ডালোট, মাঝখানে ম্যাগুইয়ার এবং হয়তো লিসান্ড্রো মার্টিনেজ। তো সেখানে দাঁড়িয়ে লিসান্ড্রো মার্টিনেজ আবার এমন একটা নাম, যিনি আর্জেন্টিনার হয়ে যখন খেলেন তখন অনবদ্য খেলেন, নিজেকে ফিট রাখেন, বাট ইউনাইটেডের হয়ে খেলতে গিয়ে বারংবার তার একটা কার্ড দেখার প্রবণতা বা চোট আঘাতের প্রবণতা ইউনাইটেডকে ঝুলিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আপনি কি সম্পূর্ণভাবে এই ব্যাকলাইনটার উপর ভরসা করতে পারবেন? আপনার কি মনে হয় যে এই ব্যাকলাইনটা আপনাদেরকে ট্রফি এনে দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা ব্যাকলাইন? কারণ স্পষ্ট কথা বলছি, কোনো নাখড়া করে লাভ নেই। ইউনাইটেড বা ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা ক্লাব যখন মাঠে খেলতে নামে, তো বস তারা ট্রফি জেতার জন্য খেলতে নামে। তারা ওই পার্টিসিপেশন সার্টিফিকেট নিয়ে আমি টপ 4 পেয়ে গেছি, অমুক কাপের ফাইনালে গেছি, তসুক কাপের সেমিফাইনালে গেছি,
এটা একটা ইউনাইটেডের মতো টপ লেভেলের ক্লাবের পক্ষে কখনোই এক্সপেক্টেড বিহেভিয়ার নয়। সেটা সমর্থকরাও জানেন, সেটা ক্লাবও জানেন। মাইকেল ক্যারিক, যিনি ইউনাইটেডের হয়ে নিজে বহুযুদ্ধের নায়ক থেকেছেন, মানে একাধিক ট্রফি তিনি ইউনাইটেডকে জিতিয়েছেন, তো তিনিও খুব ভালোভাবে জানেন যে ক্লাবের পেডিগ্রিটা বেসিক্যালি কি। তো সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু এই জিনিসটা এনশিওর করতে হবে যাতে সেই নেসেসারি সাইনিংগুলো ইউনাইটেড করতে পারে। কারণ যদিও প্রিসিজনটা নিয়ে আমি বারবার একই কথা বলি যে এটা কখনোই দেখে বোঝা যায় না যে একটা টিম কেমন পারফর্ম করবে, কারণ প্রিসিজনে এরকমও দেখা গেছে যে প্রচন্ড ভালো খেলার পরেও সেই টিম আসল সিজন শুরু হওয়ার পরে সাফার করেছে, বা প্রচন্ড বাজে খেলার পরেও হয়তো আসল সিজনে গিয়ে ভালো খেলেছে। তবে ইউনাইটেডের টিমটাকে দেখে কিন্তু কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা আবার ল্যাক অফ কনফিডেন্সের পয়েন্ট চলে আসছে। স্পেশালি এই যে এসি মিলানের সঙ্গে দুদিন আগে যে ফ্রেন্ডলিটা অর্গানাইজ করা হয়েছিল, এখন এসি মিলানের কোচ হচ্ছেন রুবেন অ্যামোরিম, এবং এরকম একটা কথা কিন্তু ছড়িয়ে গেছিল যেগুলো অধিকাংশ মিডিয়া আউটলেটে রিপোর্ট করছিল যে প্লেয়াররা নাকি এই ম্যাচটাকে একটা গ্রাজ ম্যাচ হিসাবে দেখছেন, যে রুবেন অ্যামোরিমের সঙ্গে যেহেতু অধিকাংশ আর কি প্লেয়ারদের বনিবনা হয়নি, সেই জন্য অ্যামোরিমকে ক্লাব ছাড়তে হয়। তারা ডেসপারেটলি চেয়েছিল এই ম্যাচটা জিততে, বাট সেখানে আলটিমেটলি কিন্তু অ্যামোরিমই শেষ হাসি হেসেছেন। এসি মিলান কিন্তু ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে সেই ম্যাচটাতে। সেটাও কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় যে স্কোয়াডটার জন্য ডেফিনেটলি একটা ইন টার্মস অফ সাইকোলজি আর কি ডেভাস্টেটিং হয়ে গেছে। তবে সেখান থেকে কত তাড়াতাড়ি তারা বেরিয়ে আসতে পারে নতুন সিজন নতুন উদ্যমে খেলার লক্ষ্যে, সেদিকেই টার্গেট থাকবে। এবং কোয়াইট অবভিয়াসলি ইউনাইটেডের যেটা স্ট্রেংথ পয়েন্ট, যে এই যে ফরওয়ার্ড লাইনটা যেটা রয়েছে, যে ব্রুনো ফার্নান্ডেজ ওই প্লে মেকিং রোলটাকে যেভাবে গত বছর মানে নিজেকে আবার সেই পুরনো ব্রুনোর ঝলকটাকে ফিরিয়ে এনেছেন কয়েকটা বছর আন্ডার পারফর্ম করার পর, এমবুয়েমো যেভাবে স্টেবিলিটি দিয়েছেন ফ্রন্ট লাইনে, ম্যাথিউস কুনা যেরকম ভার্সাটাইলিটি দেখিয়েছেন, এবং প্রয়োজনের মুহূর্তে বেঞ্জামিন সেস্কো বেঞ্চ থেকে নেমে স্পেশালি যে কটা গোল টোল করেছেন, তাতে ইউনাইটেড ডেফিনেটলি এই জিনিসটাই আমার মনে হয় ভরসা করবে যে ভাই আমার ফ্রন্ট লাইন আমাকে গোলটা দিক, তারপর ডিফেন্স থেকে কি করতে পারি না পারি সেই জিনিসটা আমি সামলে নেব। তো সেদিকে আমার ডেফিনেটলি দেখার আছে যে বিষয়টা কিরকম ভাবে হয়। একই সঙ্গে আমার নজর থাকবে মাইকেল ক্যারিকের দিকেও, কারণ আমি অলওয়েজ একটা কথা মনে করি যে ইন্টারিম ম্যানেজারের যে পয়েন্টটা থাকে, যে সিজনের মাঝপথে যখন কোনো একটা কোচকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার জায়গায় অন্য একজনকে কোচ করে আনা হয়, তো তখন সেখানে একটা পারফরমেন্সে বাউন্স আসেই, যেটাকে নিউ ম্যানেজার বাউন্স বলা হয়, যে নতুন উদ্যমে প্লেয়াররাও নতুন ম্যানেজারের আন্ডারে নিজেকে প্রমাণ করতে চান যাতে ফার্স্ট টিমে তারা জায়গা বানাতে পারেন বা নিজেদের জায়গাটাকে সিকিউর রাখতে পারেন। সেখানে দাঁড়িয়ে একটা ফ্রেশ অ্যাটমসফিয়ারে অনেক ক্ষেত্রেই একটা চেঞ্জ অনেক ক্ষেত্রে মানুষকে সাহায্য করে আর কি, একটা ক্লাবকে সাহায্য করে আর কি। বাট সেই নিউ ম্যানেজার বাউন্সের পিরিয়ডটাকে কাটিয়ে যখন আমরা এবার একটা এন্টায়ার সিজন নিয়ে আলোচনা করব, যেখানে একসঙ্গে চারখানা কম্পিটিশনে খেলতে হবে, মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 50 থেকে 55টা ম্যাচের কাছাকাছি খেলতে হতে পারে, তো সেখানে কি স্কোয়াডটা আদৌ সাস্টেনেবল হবে বা ক্যারিকের ট্যাকটিক্সগুলো কি আদৌ সাস্টেনেবল হবে, সেই জিনিসটা কিন্তু সত্যিই দেখার আছে। কারণ ক্যারি কেমন একজন পার্সোনালিটি, তিনি যখন খেলতেন তখনও আমি তার প্রচন্ড বড় ভক্ত ছিলাম তার খেলার। তিনি যেভাবে মাঝমাঠটা টেম্পোটাকে ডিকটেট করতেন বা গোটা স্কোয়াডের কাছে একটা ভোকাল লিডার ছিলেন, স্পেশালি পরের দিকে যখন ইউনাইটেডের টাফ ফেসটা শুরু হলো স্যার অ্যালেক্স ফার্গুসন বেরিয়ে যাওয়ার পর, তখনও ক্যারিক বেশ কিছুদিন ইউনাইটেডকে সেই স্টেবিলিটিটা দিয়েছেন মিডফিল্ডে। আশা করবো যে অ্যাজ আ ম্যানেজারও তিনি কিন্তু টিমটাকে আবার সেই তার গ্লোরি ডেজটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই একবারে সবকিছু হবে না, তবে স্টেপ বাই স্টেপ বিষয়টাকে করতে হবে। তো সেখানে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে কত দূর যাওয়া যায় বা প্রিমিয়ার লিগে টপ ফোরটাকে সিকিওর করে কয়েকটা ডোমেস্টিক কাপ যদি তিনি ইউনাইটেডকে এনে দিতে পারেন, তাহলে আমি তো বলবো ইউনাইটেডের জন্য সেই সিজনটাকে ডেফিনেটলি আমরা একটা সাকসেস বলে দেখতে পারি। তো যদি প্রেডিক্টেড লাইন আপ নিয়ে আলোচনা করি এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে সেখানে আমার মনে হয় যে 4-2-3-1 ফরমেশনটাতেই ক্যারিক তার দলটাকে সাজানোর চেষ্টা করবেন, যেখানে গোলে ল্যামেন্স খেলবেন। ল্যামেন্স গত বছর ইউনাইটেডের হয়ে সত্যি কথা বলতে কি একটু মিক্স ব্যাক পারফরমেন্স দিয়েছেন। কিছু কিছু ম্যাচে তিনি অনবদ্য পারফর্ম করেছেন, আবার কিছু কিছু ম্যাচে তিনি একদম শিক্ষানবিশের মতো গোল খেয়েছেন। সেই জায়গাগুলোকে ডেফিনেটলি অ্যাড্রেস করে তিনি যদি ইউনাইটেডকে একটা স্টেবিলিটি দিতে পারেন, একটা ডেভিড ডেগিয়া চলে যাওয়ার পর থেকে যে স্টেবিলিটিটা ইউনাইটেড সত্যি কথা বলতে গেলে পায়নি, তাহলে আমার মনে হয় যে অন্ততপক্ষে গোলকিপিং পজিশনটা থেকে ইউনাইটেড অনেকটা ইমপ্রুভ করতে পারে এবং একটা স্টেবল জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবে। তো গোলে ল্যামেন্স, লেফট ব্যাকে এই মুহূর্তে আমি লুক শকেই দেখছি বহুযুদ্ধের নায়ক, এবং স্পেশালি গত বছর তিনি যেভাবে ক্যারিকের আন্ডারে নিজেকে প্রমাণ করেছেন এবং তার পারফরমেন্সের উপর ভিত্তি করেও কিন্তু ইউনাইটেড অনেকটা ইমপ্রুভ করেছিল তাদের ডিফেন্সিভ রেকর্ডটা সিজনের সেকেন্ড হাফটায় দাঁড়িয়ে। যেরকম ভাবে তিনি একজন লিডার হয়ে গোটা টিমটার ব্যাকলাইনটাকে মার্শাল করেছেন, এবছরও কিন্তু এক্সপেকটেশনটা সেটাই থাকবে যে তিনি সেই কাজটা ক্যারিকের আন্ডারে আর কি করতে সাকসেসফুলি আর কি সক্ষম হবেন। যদিও আমি এখানে প্যাট্রিক ডোরগুর পজিশনটা নিয়েও খেয়াল রাখবো, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ক্যারিক আসার পর প্রথম দিকে তিনি প্যাট্রিক ডোরগুকে ইনফ্যাক্ট লেফট উইং দিয়েও খেলাচ্ছিলেন, যেখানে ডোরগু কিন্তু বেশ কয়েকটা গোল করেছিলেন এবং কোথাও না কোথাও গিয়ে
গিয়ে তিনি কিন্তু ইউনাইটেডকে একটা অফেন্সিভ অ্যাসপেক্টেও স্টেবিলিটি দিয়েছিলেন। তারপর তার একটা লং টার্ম ইনজুরি হয়, যে কারণে তিনি অনেক দিনের জন্য খেলার বাইরে চলে যান। এবার এবছর ফিট হয়ে আসার পরে বাঁ দিকটা দিয়ে কি ক্যারিক এখানে ডোরগুকে প্রেফার করবেন নাকি তিনি শয়ের এক্সপিরিয়েন্সেই যাবেন, সেই জিনিসটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমার ডেফিনেটলি দেখার আছে। রাইট ব্যাক স্লটটা এই মুহূর্তে দিয়েগো দালতকে বাদ দিয়ে আমি অন্য কোনো অপশন আর দেখতে পাচ্ছি না, কারণ আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় ডালট স্পেশালি ইন টার্মস অফ তার নিজের গেম প্লে বা এক্সপিরিয়েন্স নিজেকে এই মুহূর্তে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা রাইট ব্যাক হিসেবে আর কি এস্টাবলিশ করেছেন বিগত 1-2 বছরে। তো সেখানে দাঁড়িয়ে তার অফেন্সিভ এবং ডিফেন্সিভ গেম প্লেটা তিনি কতটা সাকসেসফুলি করতে পারছেন তার উপর ইউনাইটেডের ভাগ্য অনেকটা নির্ভর করে থাকবে। সেন্ট্রাল ডিফেন্সের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যাগুইয়ারের সঙ্গে লিসান্ড্রো মার্টিনেজের পেয়ারিংটাই হয়, প্রোভাইডেড ম্যাথিয়াস ডিলিট এবং লেনি ইয়োরো দুজনেই সম্পূর্ণ ফিট অবস্থায় নেই। এবং এডেন হেভেন নিয়ে আমি যে কথাটা বললাম যে তিনি খেললে হয়তো হ্যারি ম্যাগুইয়ারকে পার্টনার করতেই পারেন, তবে কোথাও না কোথাও গিয়ে আমার কাছে যখন এক্সপিরিয়েন্সটা আছে তখন আমি লিসান্ড্রো আর ম্যাগুইয়ারকেই একসঙ্গে প্রেফার করব। তো সেখানে দাঁড়িয়ে যেটা আমি বললাম যে সেন্টার ব্যাক পেয়ারিংটা দেখে আমার সত্যি কথা বলতে কি একটু কনসার্নের জায়গা আছে, যে 2026-এ দাঁড়িয়ে আদৌ এই সেন্টার ব্যাক পেয়ারিংটা বা এই ওভারঅল ডিফেন্সিভ ইউনিটটা আদৌ সাস্টেনেবল হয়ে উঠতে পারবে কিনা। এখানে ইউনাইটেডের কয়েকটা সাইনিং দেখলে আমি সত্যি কথা বলতে গেলে বড্ড বেশি করে খুশি হতাম। তবে এখন যা আছে সেটাকে নিয়ে আমাদের এক্সপেক্ট করতে হবে যে তারা যাতে ইউনাইটেডকে সেই নেসেসারি স্টেবিলিটিটা দিতে পারেন এবং গোলটা কম খাওয়ার দিকে নজর দিতে পারেন আর কি। সেন্ট্রাল মিডফিল্ডে যেটা মনে হচ্ছে, কবি মাইনু তো একটা অপশন অবশ্যই। মাইনুকে প্রত্যেকটা ম্যানেজার যারা ইউনাইটেডের বিগত কয়েক বছরে কোচিং করিয়েছেন তারা প্রেফার করেছেন, একজন এমন ইয়ংস্টার যিনি নিজেকে ওই সেন্ট্রাল মিডফিল্ড পজিশনটাতে তার স্ট্যামিনা, তার স্কিল সেট, তার স্পিড দিয়ে এস্টাবলিশ করেছেন। বেশ কিছু ইম্পর্টেন্ট মুহূর্তে গোল করার ন্যাকটাও তার রয়েছে, এটা আমি মনে করি অত্যন্ত ক্রুশাল। তো মাইনু ডেফিনেটলি একটা স্পট হিসাবে সার্টেন, এবং তার পাশে টিএলএম্যান্স এবং আন্দ্রে স্যান্তোসের মধ্যে আমার মনে হয় যে কোনো একজনই এই মুহূর্তে খেলবেন, যেখানে টিএলএম্যান্সের খেলার চান্সটা আমি একটু বেশি করে আছে বলে মনে করি ইন টার্মস অফ এক্সপিরিয়েন্সের দিক দিয়ে বলতে গেলে। তো এটা গেল আমার ডাবল পিভট, এবং ফ্রন্ট লাইনটা তো বেসিক্যালি নিজেকে নিজেরাই সিলেক্ট করে নিচ্ছে, যে বাঁ দিকটা দিয়ে ম্যাথিউস কুনহা, মাঝখানটায় ব্রুনো ফার্নান্ডেজ, ডান দিকটায় আমাদ ডিয়ালো এবং সামনে ব্রায়ান এমবুয়েমো। আমি হলে এই ফরমেশনটাতেই যাব, কারণ এই ফরমেশনটাতেই ক্যারিক মেনলি প্রত্যেকটা ম্যাচে শুরু করার চেষ্টা করেছেন যখন ইউনাইটেডের ভালো খেলাটা গত বছর প্রিমিয়ার লিগে সেকেন্ড হাফটাতে এসে হলো। কুনহা স্পেশালি মাঠের প্রত্যেকটা পজিশনেই ঘুরিয়ে ফিরিয়ে খেলতে পারেন, তাই তিনি যে মানিয়ে নেবেন, এবং স্পেশালি যখন ব্রুনো আর এমবুয়েমোর দিকে ম্যাক্সিমাম নজরটা ডিফেন্ডারদের থাকবে, সেখানে দাঁড়িয়ে বাঁ দিক দিয়ে কুনহা এবং ডান দিক দিয়ে আমাদ আরও একজন প্লেয়ার যিনি নিজের পেসটাকে কাজে লাগিয়ে এবং তার পায়ে যে টাইপের নেসেসারি স্কিল আছে সেটাকে কাজে লাগিয়ে একটা ডিফারেন্স মেকার হয়ে উঠতে পারেন। কিছু প্লেয়ার এরকম থাকেন যাদের পায়ে বল পড়া মানেই একটা বিপদের সঞ্চার হয়, কারণ তাদের যে নিজস্ব কিছু স্কিল সেট বা ভিশন আছে সেটা সমস্ত প্লেয়ারের মধ্যে থাকে না। সেখানে স্পেশালি লোয়ার ব্লক ডিফেন্সগুলো যারা বলের পেছনে 10 জন নিয়ে একটা হারাম্বল টাইপের খেলার চেষ্টা করবে, সেখানে দাঁড়িয়ে আমার কোথাও একটা গিয়ে মনে হয় এই কুনহা আর আমাদ উইং দিয়ে কিরকম পারফর্ম করছেন তার উপর কিন্তু ইউনাইটেডের অ্যাটাকিং পার্সপেক্টিভটা অনেকটাই নির্ভর করে থাকতে চলেছে। এছাড়া ব্রুনো ফার্নান্ডেজ নিয়ে তো আমি যা কথা বলার আগেই বলেছি যে এই মুহূর্তে হয়তো প্রিমিয়ার লিগের অন্যতম শ্রেষ্ঠ প্লে মেকার, এবং তিনি আলটিমেটলি ইন টার্মস অফ গোল এবং অ্যাসিস্ট প্রিমিয়ার লিগকে কতটা মানে ইউনাইটেডকে কতটা আর কি লিড করতে পারছেন, কতটা মাঠ থেকে একটা এক্সাম্পল দিয়ে তিনি টিমটাকে পরিচালনা করতে পারছেন, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করতে চলেছে ইউনাইটেডের সিজনটা। এবং সামনে ব্রায়ান এমবুয়েমো ব্রেন্টফোর্ড থেকে গিয়ে অনবদ্যভাবে তিনি মানিয়ে নিয়েছেন, যতগুলো গোল তিনি করেছেন, এবার প্রি সিজনটাও তার অসাধারণ যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই এক্সপেকটেশনটা ডেফিনেটলি থাকবে যে তিনিও নিজের সেরা খেলাটা ইউনাইটেডকে দেবেন এবং আলটিমেটলি ওই জায়গাটাকে সিজ করবেন। বেঞ্জামিন সেস্কো নিয়ে আমরা যে জিনিসটা বারবার খেয়াল করে দেখেছি যে তিনি কোথাও না কোথাও গিয়ে ওই বেঞ্চ থেকেই আর কি ক্যারিকের জন্য একটা তুরুপের তাস হয়ে গেছেন, যে তিনি বারবার বেঞ্চ থেকে নেমেই আর কি গোল করে ইউনাইটেডকে বেশ কিছু ম্যাচে জিতিয়েছেন বা একটা ভালো রেজাল্ট এনে দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে ক্যারিগো হয়তো সেই ইয়েটার মধ্যেই যাবেন যে সেস্কোকে তিনি একদম শুরু থেকে না খেলিয়ে বেঞ্চ থেকে না হবেন। স্পেশালি সেস্কোর যেহেতু একটা ইনজুরি কনসার্নও রয়েছে, তো সেখানে স্বাভাবিকভাবেই সিজনের প্রথম থেকেই তাকে স্টার্ট করানোর পিওভিটা আসবে না। এমনিতেও এতগুলো কম্পিটিশনে খেলতে হবে, কারাবাও কাপ আছে, এফএ কাপ আছে, চ্যাম্পিয়ন্স লিগ আছে, তাই ঘুরে ফিরে স্কোয়াড ডেপটা ডেফিনেটলি জায়গাতে আসবে। আমি অন্যান্য যে প্লেয়ারদের কথাগুলো বললাম, সেটা ডোরগু বলুন, সেটা এডেন হেভেন বলুন, লেনিওরো বলুন, সেটা আপনি একটা ম্যাসান মাউন্ট বলুন, সেটা আপনি একটা সেস্কো বলুন, আরও যারা যারা সব রয়েছেন তারাও ডেফিনেটলি কখনো না কখনো অপরচুনিটি পাবেন নিজেদেরকে প্রমাণ করার। এবং সেখানে ক্যারিকের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, কারণ এমন একজন মানুষ যে সবথেকে বড় কথা যে সমস্ত সমর্থকদের কাছ থেকে একটা
একটা রেসপেক্ট কমান্ড করে ক্লাবের হয়ে তার অ্যাচিভমেন্টের জন্য অ্যাজ আ প্লেয়ার। যখন একটা ক্লাব খুব ক্রাইসিস পিরিয়ডের মধ্যে দিয়ে যায় তখন আমি মনে করি এরকমই একজন মানুষকে কোচ হিসাবে অ্যাপয়েন্ট করা উচিত, যাকে সমর্থকরা সর্বপ্রথম রেসপেক্ট করতে পারবে। সেটা তার নামের স্ট্যাচারের জন্য হতে পারে, বা সে অ্যাজ আ এক্স প্লেয়ার ক্লাবকে যে জিনিসগুলো দিয়েছে সেটার জন্য হতে পারে। তো ক্যারিক সেখানে একদম পারফেক্ট মানুষ বলে আমি মনে করি। শুধু একটাই কথা ভেবে আমার একটু টেনশন হচ্ছে, এটা আমি বললাম যে এরকম সেম টাইপের হাইপ আমরা ওলে গানার সোলস্কারকে নিয়েও দেখেছিলাম। সোলস্কারও 2018 সালে যখন ডিসেম্বর মাসে মরিনোকে স্যাক করা হয়েছিল ইউনাইটেডের কোচের পদ থেকে, এসে তিনি ইউনাইটেডকে নিয়ে যথেষ্ট ভালো একটা রেজাল্ট করেছিলেন। তারপরে যখন সিজন শুরু হয় তখন আস্তে আস্তে কিন্তু তার স্ট্র্যাটেজি বা তার স্ট্যাটিস্টিক্সগুলো কোলাপস করতে শুরু করে এবং বিদায়টা খুব একটা ভালোভাবে হয়নি। আমি আশা করব ক্যারিকের কপালে যেন সেই সেম পরিণতি লেখা না থাকে, কারণ ওই যে কথাটা বললাম, ব্রাইটেস্ট ম্যানেজারিয়াল প্রসপেক্টসদের লিস্টে ক্যারিকের নামটা উপরের দিকেই রাখতে হবে, এবং তার যেরকম খেলাটাকে নিয়ে ভিশন, তিনি যেরকমভাবে টিমটাকে পরিচালনা করেছেন স্পেশালি গত বছর একটা ওরকম টাফ পিরিয়ডে সিজনের মাঝখানে এসে, সেখানে একটা এন্টায়ার প্রি সিজন পেয়ে আর যে ট্রান্সফার উইন্ডো শেষ দিকে কয়েকটা ভালো সাইনিং ইউনাইটেড পেয়ে যায়, তাহলে কোথাও না কোথাও গিয়ে কিন্তু ইউনাইটেড আমার মনে হয় অলবার্ট সেটেল, তারা ঠিকঠাক একটা রেজাল্ট অ্যাচিভ করেই নেবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে প্রেডিকশন হচ্ছে এটাই যে যেহেতু এবার ইউরোপে খেলার প্রেশার আছে, আর স্কোয়াড ডেপটাকে নিয়ে আমি খুব একটা সার্টেন নই, আমি একটু সন্দিহান যে কে কতটা ফিট থেকে খেলবেন না খেলবেন। তো সেখানে দাঁড়িয়ে আমি মনে করি যে ইউনাইটেড হয়তো এবার টপ 4-এ নাও থাকতে পারে, 5 টাচে হয়তো শেষ করতে পারে। আমার দুটো টিম নিয়েই কনসার্নটা রয়েছে, একটা চেলসি একটা ইউনাইটেড, যে তারা হয়তো একটুর জন্য টপ 4 মিস করলেও মিস করতে পারে, স্পেশালি যেহেতু অন্যান্য টিমগুলো সিটি, লিভারপুল, আর্সেনাল এগুলো এতটা স্ট্রং আর কি। এবার কথাটা হচ্ছে এটাই যে যেহেতু বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যে উয়েফা ক্লাব কোএফিসিয়েন্টের কারণে ইংল্যান্ডের ক্লাবগুলো যেহেতু ইউরোপের যে 3টে বড় কম্পিটিশন রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ বলুন, ইউরোপা লিগ বলুন, কনফারেন্স লিগ বলুন, সেখানে ইউরোপা কনফারেন্সে ইংল্যান্ডের ক্লাবগুলোই ঘুরিয়ে ফিরিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে। গতবার যেমন ক্রিস্টাল প্যালেস আর অ্যাস্টন ভিলা চ্যাম্পিয়ন হলো রেসপেক্টিভলি। তাই জন্য ইংল্যান্ডের আর কি ক্লাব কোএফিসিয়েন্টটা সবসময় উপরের দিকেই থাকে। সেই কারণে 5 নম্বরে শেষ করেও আপনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করে যেতে পারেন। তবে সেটা তো সিজনের শেষ দিকে গিয়েই জানা যাবে। এগুলো মার্চ এপ্রিলে গিয়ে খুলাসা হয় যে কোথায় থাকলে কোয়ালিফাই করা যেতে পারে। তাই ইউনাইটেডের জন্য ডেফিনিটলি সেই সব কথা তো এখন থেকেই ভেবে লাভ নেই। ওটা তো একটা এসকেপ রুটের ব্যাপার হয়ে যাবে, আর এরকম একটা স্ট্যাচারের ক্লাব কখনো এসকেপ রুট খোঁজে না। তো সেখানে দাঁড়িয়ে আমি ডেফিনিটলি এটাই চাইবো যে ক্যারিকের কোচিংয়ে সেই সেম মোমেন্টাম বা উদ্যমটা বজায় রেখে ইউনাইটেড ভালো পারফর্ম করুক, যেমনটা তারা গতবার সিজনের সেকেন্ড হাফে করেছিল, এবং তারপর বাকিটা তো অ্যাজ ইউজুয়াল দেখেই নেওয়া যাবে যে লিগ টেবিলটা কিভাবে আনফোল্ড করছে, সেই হচ্ছে ব্যাপার। ক্যারিকের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সব থেকে বড় একটা বিষয় গতবার দেখেছিলাম যে বড় টিমগুলোর এগেনস্টে ইউনাইটেড কিন্তু অধিকাংশ ম্যাচেই জিতেছিল। সেটা একটা সিটি হতে পারে, সেটা একটা লিভারপুল হতে পারে, সেটা একটা আর্সেনাল হতে পারে। তো সেই জিনিসটা যদি ইউনাইটেড মেনটেন করতে পারে, তাহলে আমার কোথাও না কোথাও গিয়ে কিন্তু মনে হয় যে ইউনাইটেড উইল বি অল বাট সেটেলড, এবং দেখা যাক তাবাদে আলটিমেটলি তারা কোথায় শেষ করে ওভারঅল। তো আপনারাও কমেন্টে জানান যে আপনাদের কি মনে হয় যে মাইকেল ক্যারিক কি এবার এই ইউরোপে খেলার প্রেশারটাকে হাতে রেখেই ইউনাইটেডকে আবারও তাদের সেই পুরনো সোনালী দিনগুলোকে ফিরিয়ে দিতে পারবেন? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনারা দেখছিলেন সোহম টক্স ফুটবল, যেখানে ফুটবলটাকে শুধু দেখা হয় না, ফুটবলটাকে বাঁচা হয়। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, নোটিফিকেশন বেলটা অন করে নেবেন, এবং আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলস পিপল। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি অ্যান্ড পিস।